মানুষের জন্ম হয়, ফার্স্ট মানুষ কিভাবে জন্মগ্রহণ করলো। অবশ্যই এই সম্পর্কে ইউটিউবে কিছু অনেক ভিডিও আছে যেগুলো আমি যারা অনেক নাস্তিক তারাও দেখে শেয়ার করে। এখন আপনারা কি বলেন, আপনার মতামত আমি জানি না, বাট অনেক নাস্তিককে দেখি যে তারা এটা এইটা এই ফলে এটা বিশ্বাস করে যে একটা সময় আহ সমুদ্র থেকে প্রাণীর উৎপত্তি হয়, সেখান থেকে আস্তে 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 মানুষের আজকে এই পর্যায়ে মানুষ, রাইট? এখন আপনারা কি এটা মানেন কিনা? আমরা আপনার কথা বুঝি নাই, কি বললেন? হাস্যকর, সারা রাত হ্যালো, রামায়ণ পড়ার পরে সীতাকার মানে আপনি কি বললেন বুঝলাম না, আবার বলেন, আবার বলেন। বলতেছি যে প্রথম প্রথম মানুষের পৃথিবীতে প্রথম মানুষের উৎপত্তি কিভাবে, আপনার আপনার সাথে কি মনে করেন? আমরা কিছু হোসেন ভাই, মনে করি না, আপনি কি মনে করেন সেটা জি একটু জি শুনি ভাই। হোসেন আমরা ভাই, ভাই জানি টানি হোসেন না, ভাই, এগুলো কিছু মনেও করি না, আপনি কি মনে করেন সেটা একটু বলেন তো শুনি। হোসেন ভাই, আমরা হচ্ছে যে জিনিসের প্রমাণ আছে সেই জিনিসকে মেনে নিচ্ছি, আর যে জিনিসের কোনো আপনার প্রমাণ আপনার নাই সেই জিনিস মেনে নিচ্ছি না। এই সহজ কথাটা কি বোঝেন ভাই? ওকে, জি আচ্ছা, জি, হ্যাঁ, আমরা আমি তারপরে সেটাই বলতেছি যে আপনারা যেটা কি মনে করেন সেটা একটু শুনি ভাই, আপনি মানুষ, একটু বলেন তো দেখি কিভাবে হয়েছিল, আমরা একটু শুনে কৃতার্থ হই। আমি 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 কোনো কিছু বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে পৃথিবীতে ফার্স্ট মানুষের যে উৎপত্তিটা যেভাবে মানুষ যখন যেভাবে আসে, লজিক্যালি যদি আমরা কল্পনা করি, পরবর্তীতে মানুষ সেভাবেই আসার কথা নাকি? ভাই যদি লজিক্যালি প্রাকৃতিক চিন্তা করবেন, লজিক্যালি চিন্তা করবেন, কি দিয়ে লজিক্যালি চিন্তা করবেন? আপনার মানে টুলটা কি? আমার আপনি আপনার পৃথিবীতে প্রথম মানুষ যেভাবে আসে, পরবর্তী মানুষগুলো সেইভাবেই আসার কথা নাকি? লজিক্যালি তো এইভাবেই আসার কথা নাকি? আচ্ছা ভাই ভাই, আপনাকে ফার্স্ট এবার আসার পরে আপনাকে আমি তারপর বলি, আবার শোনেন 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 অন্যভাবে শোনেন, আসবে মানুষ। মনে করেন যে পৃথিবীতে প্রথম কিছু মানুষ আসছিল, তারপর পৃথিবী- থেকে মনে করেন সারা পৃথিবীতে মানুষ আছে, ঠিকই আছে। আমরা প্রত্নতাত্ত্বিক যে আমরা যে ইয়েগুলো পাই, ফসিল বা জীবাশ্ম গুলো পাই, তা থেকে দেখা যায় যে একটা পর্যায়ে মানুষ টানুষ ছিল না, জি তার আগে অন্যান্য জীব জন্তু গুলো ছিল। যেমন আপনি বিখ্যাত ডাইনোসরের কথা আপনারা জানেন যে 6 কোটি বছর আগে সেগুলো পুরো বিলুপ্ত হয়ে যায়, তারা প্রায় 12 থেকে 15 কোটি বছর গোটা পৃথিবীতে রাজত্ব করে। এখন আপনি কি দয়া করে আমাকে বলতে পারেন ওইগুলো কোথা থেকে আসলো? আমি তো আমি তো সেখানে আপনাকে বলতে চাচ্ছি যে ওই ওইগুলো যেভাবে আপনার যেটা আসছিল, মনে করেন যে শোনেন, প্রাকৃতিক আপনার আপনার প্রশ্নের প্রাকৃতিক উত্তর ভাবে দিয়ে যে কোনো জিনিস দিচ্ছি। সংক্ষেপে 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 জি জি সংক্ষেপে আপনার প্রশ্নের জি উত্তর প্লিজ। দিয়ে দিচ্ছি। ওই ডাইনোসর বা তারও আগে যে প্রাণীগুলো যেভাবে পৃথিবীতে আসছিল, আমাদের মানুষও ঠিক একইভাবে আসছে। আর বিজ্ঞানীরা যেটা বলে যে এই আসা যাওয়ার যে খেলা, যে পৃথিবীতে সর্বপ্রথম আজকে থেকে 300 কোটি বছর আগে এককোষী এক প্রাণীর উদ্ভব ঘটে, তারপরে বিবর্তনের ধারায় আস্তে আস্তে এক এক শ্রেণী চলে যায় পানিতে, এক শ্রেণী চলে আসে ডাঙ্গায়, ডাঙ্গায় যখন আসে তখন একটা শ্রেণী জীবে পরিণত হয়, একটা শ্রেণী উদ্ভিদে পরিণত হয়। এইভাবে আস্তে 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 কোটি 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 বছরের বিবর্তনের ভিত্তিতে আগে এককোষী থেকে বহুকোষী, বহুকোষী থেকে গাছপালা, জীবজন্তু, তারপরে মনে করেন যে মেরুদণ্ডহীন প্রাণী, তারপরে মেরুদণ্ডী প্রাণী, এরপরে এই যে ডাইনোসর টাইনোসর ইত্যাদি ইত্যাদি পরে এইভাবেই আসছে, এটাই বিজ্ঞানীরা বলে। এবং এর পক্ষে হাজার হাজার না লাখো লাখো জীবাশ্ম সারা পৃথিবীর সমস্ত মিউজিয়ামে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটাই বিজ্ঞানীরা বলে। এখন এই উচ্চ নাস্তিক গুলো এরা যারা বসে আছে এরা এটাই বিশ্বাস করে, কারণ বিজ্ঞান সেটাই তাদেরকে বলে, এর বাইরে তারা কিছু মানে টানে না। আমি জানি না আপনি এই উত্তরে সন্তুষ্ট হলেন কিনা। আচ্ছা, লালু ওস্তাদ ভাই, আপনি মাঝখানে আমার একটা কথা বললেন, আমার যে ইমোশন ভাই একটু দাঁড়ান। লালু ওস্তাদ ভাই, আপনি মাঝখানে একটা কথা বললেন যে ওই যে একটা শ্রেণী থেকে মানে একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতির উদ্ভব যে হয়, আপনি বললেন কথাটা ভাই, এটার দ্বারা কি আপনি বোঝালেন একটা প্রজাতির একটা ইয়া থেকে, স্পেসিস থেকে, একটা স্পেসিস থেকে আর একটা তৈরি হয়? মানে আমি ঠিক বোঝাতে পারছি না, মানে একটা প্রাণী থেকে ঠিক আর একটা প্রাণী তৈরি হয় নাকি পুরো? না 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 না, এখানে এক্স্যাক্টলি একটা প্রাণী থেকে হয় না, এখানে অনেকগুলো প্রাণী রাইট, মানে সামগ্রিক ইয়ে তাহলে থেকে পরে একটা পর্যায়ে চলে যায়। যেমন আমরা মানুষের মধ্যেও দেখি, যেমন আপনি দেখবেন যে একজন স্বাভাবিক উচ্চতা সম্পন্ন মানুষের শরীর থেকে, অর্থাৎ একটা মহিলা থেকে দেখা যায় ওর স্বামীও কিন্তু স্বাভাবিক উচ্চতা সম্পন্ন, নারীটাও স্বাভাবিক উচ্চতা সম্পন্ন। হঠাৎ করে দেখবেন যে ওর একটা বাচ্চা হলো বামুন, মানে যে নাকি খাটো হয়, হ্যাঁ। এবং পরবর্তীতে দেখবেন যে ওই বামুনটাকে যদি অন্য একটা বামুনের সাথে বিয়ে দেওয়া হয়, তাহলে দেখবেন যে ওরা একেবারে বামন শ্রেণীর একটা বংশধারা তৈরি করে। ওখান থেকে কিন্তু আবার হঠাৎ করে স্বাভাবিক উচ্চতা সম্পন্ন মানুষ
হলেও সেটা আবার অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু নর্মালি ওইটাই হয়, এটা আমাদের সমাজেই আমরা দেখি কিন্তু। আচ্ছা, তার মানে হচ্ছে প্রথম মানুষ বলতে কোনো কিছু নাই তো, তাই না নাকি? না 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 না, এখানে প্রথম মানুষ বলে কিছু নেই, এক্স্যাক্টলি। এগুলো প্রথম আচ্ছা, মানুষ এম বলে হোসেন টলে ভাই কিছু বলেন, নেই। আপনি যা বলতে চাচ্ছিলেন বলেন এম হোসেন ভাই। আচ্ছা, আমি এখানে একটু ঠিক বলতে আছে, চাই, এম হোসেন ভাইকে আমি একটু বলতে চাই। এম হোসেন ভাই শুনতে পাচ্ছেন আপনি? প্লিজ। আচ্ছা, আপনি তো এই যে কোনো একটা ডেড বডি পাওয়া গেলে পোস্টমর্টেম করে, এই জিনিসটা তো জানেন, জানেন না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ধরেন একটা মানুষের কঙ্কাল পাওয়া গেছে। এখন কঙ্কালটা থেকে যদি আপনি বিজ্ঞানীদের কাছে কঙ্কালটা দেন, কঙ্কালটা থেকে ওনারা বের করে দিতে পারবেন যে সেই মানুষটা আসলে দেখতে কেমন ছিল, তার একটা আকার আকৃতি দিতে পারবে। এই জিনিসটা কি আপনি জানেন? হ্যাঁ, সেটা জানি, তাদের ইয়ে আছে, হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা তো এতটুকু জানেন জানা আপনি আছে, নাকি? জানেন তো? এটা তো কঙ্কাল হ্যাঁ। থেকে যে কঙ্কাল থেকে যে একটা দেহাবয়ব দেয়া যায়, বিজ্ঞানীরা যে জিনিসটা এই কাজটা করতে পারে, ওদের যে প্রযুক্তি আছে, এই জিনিসটা তো জানেন তো? হ্যাঁ হ্যাঁ আছে, জানি। আচ্ছা, এখন আহ, বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন যে কিছু ফসিল পাওয়া গেছে। ফসিল মানে কি জানেন ভাই? হ্যাঁ, তাদের দেহাবশেষ যেটাকে বলা হয়, তাদের দেহের অংশ বিশেষ যেগুলো আছে, রাইট। হ্যাঁ হ্যাঁ, দেহের অংশ বিশেষ যেগুলো আসলে হয় নাই, নষ্ট হয় নাই। সব বেশিরভাগ হ্যাঁ দেহাবশেষ নষ্ট হয়ে যায়, কিন্তু কিছু কিছু ঘটনার সময় সেগুলো নষ্ট হয় না, সেগুলো টিকে যায়। সেগুলোকে বলা হয় ফসিল, তাই তো? জানেন তো এটা? হ্যাঁ। তো আচ্ছা, আপনি কি আর কিছু বলবেন হ্যাঁ হ্যাঁ, বলবো, আসিফ একটু ভাই? দাঁড়ান। নাহিদ আপু, আমি একটা স্ক্রিন শেয়ার দিয়েছি একটু। আচ্ছা, এই যে দেখেন, কিছু ফসিল পাওয়া গেছে, যে কিছু হাড়গোড় পাওয়া গেছে। সেই হাড়গোড় থেকে এই রকম বিজ্ঞানীরা বের করেছেন এই মানুষ আসলে দেখতে কিরকম ছিল। এইরকম কিছু মানুষ পাওয়া গেছে, এইরকম কিছু মানুষের হাড়গোড় পাওয়া গেছে। হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছেন ভাই স্ক্রিনে? দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। এই যে তো এই মানুষদের সাথে আমাদের বর্তমানে যে মানুষরা, সেই মানুষদের কিছু পার্থক্য আছে। ডিএনএ চেক করে বিজ্ঞানীরা দেখেছেন যে ওনাদের সাথে, এই মানুষদের সাথে আমাদের কিছু পার্থক্য আছে। বুঝতে পেরেছেন এটা? হ্যাঁ বলেন, জি, শুনতে পাচ্ছি আপনার তো কথা, আপনি এই বলেন। মানুষদের নাম দেয়া হয়েছে নিয়ান্ডারথাল মানুষ। এরাও ছিল মানুষের কাছাকাছি প্রাণী, কিন্তু এদেরকে আমরা বলি নিয়ান্ডারথাল। বিজ্ঞানীরা এদেরকে বলে নিয়ান্ডারথাল মানুষ। এরা মানুষের মতোই দেখতে, কিন্তু আসলে এক্স্যাক্টলি মানুষ না। জি, আপনি এই যে বলেছেন, আমি শুনতে এইরকম মানুষের দেহাবশেষ, কঙ্কাল বিভিন্ন পৃথিবীর বিভিন্ন বড় বড় মিউজিয়ামে গেলে আপনি দেখতে পাবেন। এবং এগুলো কিন্তু ওই বানরও না, হনুমানও না, বন মানুষও না, মানে যেগুলো আমরা এখন ওই যে বন মানুষ, বানর, শিম্পাঞ্জি, ওরাং ওটাং, এটাও না, এরা কিন্তু একজাক্টলি আমাদের মতো মানুষই, কিন্তু দেখেন যে এদের এই গঠন অবয়বে কিছু তফাৎ আছে, মুখটা একটু সামনে লম্বা মতো, কপাল ছোট। আপনি দেখেন এখানে কতগুলো বৈশিষ্ট্য আছে যেটা নাকি বর্তমান মানুষ, যার বিজ্ঞানের যে নাম হোমোসাপিয়েন্স, আমরা হইলাম হোমোসাপিয়েন্স, এদের সাথে দেখেন এর তফাৎ আছে। পাচ্ছি। এবং আপনি এর মানে বলবেন কি যে যে এই কি টাইম মেশিনে কি তাহলে কি হাজার হাজার বছর, 50,000 বছর আগে গিয়ে কি ছবিগুলো তুলে আনছে নাকি? না ভাই, ওই যে আসিফ বললো না যে এদের ওই যে কিছু হাড্ডি হুড্ডি যেগুলো পাইলে ওর থেকেই কিন্তু কম্পিউটার সিমুলাইজেশন করে আহ, এরকম তৈরি করা যায়। অর্থাৎ এই লোকটা যেমন আমি যদি মারা যাই, তাহলে আমার একটা হাড় দিয়েই কিন্তু বিজ্ঞানীরা জাস্ট একটা হাড়, হয়তো হাঁটুর একটা হাড় অথবা হাতের একটা হাড়, এইটা দিয়েই কিন্তু বিজ্ঞানীরা বলে দিতে পারবে যে আমি কত উঁচু লম্বা ছিলাম, তারপরে আমি কি মোটা ছিলাম না আমি পাতলা ছিলাম, ইত্যাদি ইত্যাদি, কিন্তু এগুলো বলে দিতে পারে, বা একটা কাল্পনিক হ্যাঁ, অবয়ব সে তৈরি এইটা করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে কাল্পনিক। আচ্ছা, না না না, এটা কাল্পনিক না এটা ভাই, কাল্পনিক না ভাই। শুনুন, এটা কিন্তু বিজ্ঞানীরা যে জিনিসটা এটা দেয় আপনি সেটা কাল্পনিক না এটা ভাই। আরে এটা আপনি ভাই, আপনি কিভাবে তো কথা কম বুঝেন, এই লোকগুলোর যে ছবি দেখলেন একেবারে হুবহু এইরকমই যে তার মুখের চেহারা ছিল বিষয়টা তা না, তবে তাদের এটা গড় চেহারাটা এরকমই ছিল। আপনি আমি এটা মানে একেবারে বলার সাথে সাথে এটা কাল্পনিক, এটা কাল্পনিক, এটা তাহলে এত বিশ্বাসযোগ্য না, মানে এই যে ফালতু কথা বলেন কেন ভাই? আমি ফালতু কোনো কথা ভাই বলিনি, আপনি কেন ভাই কেন ভাই, আহ, শোনেন শোনেন ভাই, যারা এই জিনিসগুলা গবেষণা করেন তারা এই জিনিসগুলা সম্পর্কে এক্সপার্ট।
এখন আপনি কাল্পনিক বলা আর একজন এক্সপার্টের বলাটা পার্থক্য আছে তো, তাই না? তারা তো এই বিষয়ে মানে বছরের পর বছর গবেষণা করেছেন, পড়ালেখা করেছেন। তারা আমাদেরকে যে দেহাবয়বটা তৈরি করে দেখিয়েছেন, সেই দেহাবয়বটা আসল চেহারার কাছাকাছি হওয়ার কথা। ঠিক আছে, এখন আমি আপনাকে স্ক্রিনে আরেকটা মানুষের ছবি দেখাচ্ছি, আরেক ধরনের মানুষ, সেটা আরো আগে ছিল, নিয়ান্ডারথালেরও আগে ছিল, যেটাকে বলা হয় হচ্ছে কি, এটার উচ্চারণটাও লালু ভাই, এটার উচ্চারণটা আপনি একটু বলবেন প্লিজ? কোনটা? হোমো ইরেক্টাস? না, এটা হচ্ছে হোমো রোডেসিয়েন্সিস সম্ভবত। রোডেসিয়েন্সিস, হ্যাঁ হ্যাঁ, রোডোসিয়েন্সিস। এই ধরনের কঙ্কালও পাওয়া গেছে। ঠিক আছে, আপনাকে আমি দেখাচ্ছি, এই ধরনের কঙ্কাল অনেক পাওয়া গেছে। যেই কঙ্কালের ইয়াটা ছিল এরকম, এবং ওদের যে ডিএনএ পাওয়া গেছে, সেই ডিএনএ আবারও নিয়ান্ডারথালদের সাথে মেলে না, আবার মানুষের সাথে মেলে না, কিছুটা মেলে, আবার কিছুটা মেলে না। বুঝতে পেরেছেন ভাই? আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি কি উত্তর দিচ্ছেন কিছু? আপনি না না, আমি অ্যাকচুয়ালি আমি আপনার কথা শুনতেছি, আমি আসলে পুরো না শুনে কোনো কথা অ্যান্সার করি না, ঠিক আছে? মানে চুপ করে আচ্ছা শুনছি আপনার কথা, বাট আমি যেটা বলতে চাচ্ছি ভাই, আপনি কি কিছু না জেনে না শুনি কিছু বলতে চাচ্ছেন? আপনাকে তো আমি কিছু জিনিস দেখাচ্ছি, আপনার কি এগুলো দেখার কোনো ইচ্ছা আছে নাকি নাই? আপনি দেখিয়েছেন, আমি আমি সে দেখানোর প্রেক্ষিতেই বলতেছি, আমি সে দেখানোর প্রেক্ষিতেই বলতেছি। হ্যাঁ বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। এবং উনি যেটা বললো, হ্যাঁ লালু ওই যে উস্তাদ ভাই, উনি যেটা বললো সেটা হচ্ছে যে উনি বেশ ইনসাল্ট করে কথা বলছে আমাকে। আমি জাস্ট বলতে চাচ্ছি যে হ্যাঁ এটা করছে, এটা 100% শিওর না, তবে হ্যাঁ এটা কাছাকাছি যাবে, এটা আমি আমি বলতেছি। উনি আবার সেই সেই কথা আমাকে বললো, আচ্ছা আমাকে ভাই, ইনসাল্ট করে বললো আমাকে, এলাবোরেশন করার দরকার নেই, বলেন পরবর্তী পয়েন্টটা কি। আমি বলতে চাচ্ছি যে আপনার ফার্স্ট টাইমে যখন মানুষ উৎপত্তি হয় তখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, sorry, মানে এবার যে চেঞ্জটা হয়, আচ্ছা ভাই, নারী পুরুষ দুটো ভাই লিঙ্গ। শোনেন, ভাই শোনেন, এই যে জি বলেন, যেখানে বলেন। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন একটা, জি জি, এই যে দেখতে পাচ্ছি। এইখানে যেই মানুষদের ছবি দেখা যাচ্ছে, এরা হচ্ছে প্রত্যেকেই মানুষের এক একটা প্রজাতি। এই যে লাস্টে যেটা হ্যাঁ, হোমোসেপিয়েন্স, এটা হচ্ছে আধুনিক মানুষ। ঠিক আছে, এর আগে যেগুলো হুম, ছিল, এই যে যেমন ধরেন এই যে হোমোসেপিয়েন্স এর আগে যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে নিয়ান্ডারথাল মানুষ। ঠিক আছে, তার আগেটা হুম, ছিল রোডেসিয়েন্সিস, তার আগে ছিল এই যে হাইডেলবার্গ গেনেসিস, এটা হচ্ছে জার্মানির হাইডেলবার্গে এটার ফসিল পাওয়া গেছে, এই কারণে এটার নাম দিয়েছে হাইডেলবার্গ গেজেনেসিস। এর আগেরটা হচ্ছে গিয়ে হোমো ইরেক্টাস, এর আগেরটা হচ্ছে এই যে এইভাবে প্রত্যেকটা প্রাণীর ফসিল পাওয়া গেছে এবং ডিএনএ টেস্ট করে দেখা হয়েছে। বিজ্ঞানীরা ওনাদের এই ফসিলগুলো ডিএনএ টেস্ট করে দেখেছে, দেখা গেছে যে একটার পর একটা ডিএনএ কিছুটা পরিবর্তন হয়েছে, তার থেকে এটা আরেকটা পরিবর্তন হয়েছে, তার থেকে আরেকটু পরিবর্তন হয়েছে, আরেকটু পরিবর্তন হয়েছে, এবং শেষমেশ এই যে একদম লাস্টের যেটা, সেটা হচ্ছে হোমোসেপিয়েন্স মানুষ, আধুনিক মানুষ। এই যে লাস্টে নিচে দেখতেছেন যে হোমোসেপিয়েন্স, দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। এই যে এই মানুষরা এসছে সেখান আচ্ছা, থেকে, আমি তাহলে দেখা যাচ্ছে যে একটার পর একটা এসছে, এবং তাদের ফসিল যে ফসিলগুলো পাওয়া গেছে, সেই ফসিলের তো কার্বন ডেটিং টেস্ট করে, এটা কি জানেন ভাই? আচ্ছা আচ্ছা, ইনা কি নারী না পুরুষ? এই যে পাওয়া গেছে, এই যে মানুষগুলো দেখাচ্ছে, এটা কি নারী না পুরুষ? নারীও পাওয়া গেছে, উভয় পুরুষও জাতি? পাওয়া গেছে, নারীও পাওয়া গেছে, পুরুষও পাওয়া আচ্ছা, গেছে। এখন আপনাকে যেটা জিজ্ঞেস করেছি যে কার্বন ডেটিং টেস্ট, এই জিনিসটার নাম শুনেছেন ভাই? না না, শুনি নাই। আচ্ছা, পোস্টমর্টেম করে সেই সময় পোস্টমর্টেম রিপোর্টে বলা হয় যে কখন ব্যক্তিটা খুন হয়েছে। ধরেন 3 মাস আগে একটা লোক খুন হয়েছে, তার লাশটা পাওয়া গেছে। আপনি যদি পোস্টমর্টেমের জন্য বিজ্ঞানীদের কাছে দেন, ডাক্তারদের কাছে দেন, তারা পোস্টমর্টেম করে আপনাকে বলে দিবে যে জুন মাসের 3 তারিখ বা 3 তারিখের রাত 1টা থেকে 4টার মধ্যে এই লোকটা মারা গেছে। এই জিনিসটা বলে দিতে পারে তো ডাক্তাররা, তাই না? জি জি। এই যে কিভাবে বলে, আপনি কি জিজ্ঞেস করেছেন কখনো ভাই, এটা আপনারা কেমনে বলেন যে 3 মাস আগের মৃতদেহ পায়াও আপনারা কিভাবে বলে দিলেন যে এটা 3 মাস আগের জুন মাসের 9 তারিখের রাত 4টা, ভোর 4টা, 1টা থেকে 4টার মধ্যে মারা গেছে? এটা আপনারা কেমনে বললেন ভাই? এটা জিজ্ঞেস করেছেন কখনো? এটা কখনো জিজ্ঞেস করিনি, বাট তাদের একটা, যেহেতু আমি মেডিকেল স্টুডেন্ট না, তো
হ্যাঁ, তাদেরকে কখনো এই সেই জিজ্ঞাসা করেন তারা যে প্রযুক্তিটা ব্যবহার করেন কিন্তু সেই প্রযুক্তিটাকে বলা হয় কার্বন ডেটিং টেস্ট। জি আচ্ছা ভাই, আপনার প্রশ্নটা কি এবার বলেন দেখি, এত কিছুর পরে আপনার এখন কি প্রশ্ন? না না না, লালু ভাই আরেকটু আমি আরেকটু বলে নি, একটু শেষ করে নি। এই কার্বন ডেটিং টেস্টে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা থেকে জানা যায় যে এই লোকটা কবে মারা গেছে। সেই একই হ্যাঁ প্রযুক্তি ব্যবহার করে এই যে হাড্ডি গুলাকে টেস্ট করা হয়েছে এবং হাড্ডি গুলাকে টেস্ট করে দেখা গেছে যে এই যে হোমো নিয়ান্ডারথাল যাদেরকে দেখছেন তারা হচ্ছে মানুষের আগে যেই হাড্ডি গুলা পাওয়া গেছে সেই টাইম লাইনটা তৈরি করা হয়েছে। টাইম লাইনটা তৈরি করে দেখা গেছে নিয়ান্ডারথালরা ছিল মানুষের আগে, তার আগে ছিল এইটা, তার আগে ছিল এইটা, এইভাবে বিজ্ঞানীরা একটা টাইম লাইন তৈরি করেছে। টাইম লাইন তৈরি করে দেখা যাচ্ছে যে খুব সুন্দর খাপে খাপে মিলে গেছে সবকিছু। যেইভাবে বিজ্ঞানীরা যেভাবে মানে বিবর্তন তত্ত্বের যে মানে অন্যতম বিবর্তন তত্ত্বের অন্যতম প্রবক্তা এবং জনক চার্লস ডারউইন যে কথাটা বলে গিয়েছিলেন সেটার সাথে আধুনিক ডিএনএ টেস্ট এবং আধুনিক কার্বন ডেটিং টেস্টের যে রেজাল্ট এসছে সেটার সাথে একদম খাপে খাপে মিলে গেছে। হ্যাঁ আসিফ এখন ভাই, আমি আরেকটা স্ক্রিন কি শেয়ার দিব এক জাস্ট অল্প কয়েক সেকেন্ডের জন্য। হ্যাঁ হ্যাঁ, নাহিদাপু আরেকটা স্ক্রিন আছে সেটা দেন, মাতব্বর ভাইয়েরটা দেন। নাহিদাপু জাস্ট কিছুক্ষণের জন্য আমরা আবারও আসিফ ভাইয়ের এই কথাটাতেই ফিরে যাব। আসিফ ভাই যে কার্বন ডেটিং টেস্টটা নিয়ে বলছিলেন যে কিভাবে সাধারণত করা হয়, একটা মৌলের অর্ধ জীবন অর্ধায়ু যে বলা হয়। ভাই একটু শুনে নেন আমরা একটু এটা দেখিয়ে নিই, তারপর আসিফ ভাইয়ের ওখানে যাব। এই যে আমাদের যে নিয়ান্ডারথাল যে ফেসটা আসলে আঁকা হয়, এটা আসলে কিভাবে আঁকা হয় তার একটা গ্লিমস আপনাকে দিতে পারি। এটা তো সঠিক প্রসেসটা তো আমরা আসলে ওইভাবে একদম স্টেপ বাই স্টেপ বলতে পারবো না, কারণ পারলে আমি নিজেই নিয়ান্ডারথাল আঁকতাম সারাদিন বসে বসে। আমি আসলে ওই প্রসেসটা স্টেপ বাই স্টেপ হুবহু বলতে পারবো না, কিভাবে বোঝা হয় সেটা আপনাকে সেটার একটা ধারণা দেবে এই লেখাটা। এটা সার্চ করলেই পাবেন নেটে, বা আমি এখানে কমেন্টে দিতে পারি লাইভটা শেষ হলে। এখন দিলে আড়ালে চলে যাবে, হাজার হাজার কমেন্টের ভিতরে চলে যাবে। এখন এই যে লেখাটাতে আপনারা দেখবেন একটা জিনিস, জাস্ট একটা জিনিস দিচ্ছি, তাহলে হয়তো বুঝবেন যে কিভাবে আসলে মডেলিংটা করা হয়। এই যে ওদের যে স্কালগুলা পাওয়া যায়, সেই স্কালগুলাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে সেইগুলি অবজার্ভ করা হয় যে কোনটা কিরকম ছিল, কতটুকু ছিল, এই যে কোন দিক দিয়ে কতটুকু চওড়া ছিল। এটা কিন্তু 3D মডেলিং, সেটা কিন্তু এটা 3D মডেলিংটা, সেইটাকে অ্যানিমেট করা হয় যে আচ্ছা ঠিক আছে এইরকম যদি হয়ে থাকে ওর আকারটা, তাহলে সে নড়লে কিরকম হবে। এবং এই জিনিসটা দেখেন, এইটা দেখলে হয়তো আমার মনে হয় যে মানে বুঝতে বাকি থাকার কথা না। এই জিনিসটা দেখলে সে নড়লে কিরকম ভাবে নড়তো সেটার একটা এসেন্স পাওয়া যায়। এইটা দেখলে আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখে যে আচ্ছা ঠিক আছে, সে যদি এতটুকু পরিমাণ বাঁকতে পারে তাহলে তার নাকটা এতটুকু পরিমাণ চওড়া হতে পারে, বা চোখের বা কানের অংশটা বা চোয়ালটা এতটুকু পরিমাণ হতে পারে। এইগুলোর ভিত্তিতে, এবং আমি যেটাকে বলছি হতে পারে, ওরা আসলে ওইটার উপর এক্সপার্টাইজ আছে, ওইটার উপর মানে এক্সপার্ট লোকজন আছে যে কঙ্কাল দেখে তার শারীরিক অবয়ব কেমন হতে পারে সেটাই করা। এটার তো বাস্তব প্রয়োগ ভাই ইয়েতেও আছে, এই যে আমাদের যে এই যে ফরেন্সিক গুলা যে করা হয়, বা এই যে বিভিন্ন মার্ডার কেসের সময় যে এইগুলি করা হয়, তখন তো এইভাবেই সাধারণত স্কেচিং গুলো তো এইভাবেই করা হয় সাধারণত। তা এখন ওইটার প্রসেসটাতেও আমি গেলাম না, বাট অ্যাটলিস্ট আপনি তো বুঝতে পারছেন যে এইটুকু নিশ্চয় আমাদের কাছে যেটা কল্পনা, আমাদের কাছে যেটা মনে হয় যে আন্দাজে, বাট এইগুলোর উপর তো এক্সপার্টিজ আছে যারা এগুলো নিয়ে পড়াশোনাই করে যে হাড্ডির গঠন কেমন হলে, কঙ্কালের গঠনটা কেমন হলে চেহারার গঠন কেমন হবে, তারা ওইভাবেই তারা সেই ছবিগুলো এঁকেছে। এবং এই ছবিগুলো, হ্যাঁ আপনি বলতে পারেন ঠিক আছে ওরা এইটুক না হয়ে আরেকটু অন্যরকম হইতে পারে, ঠিক আছে, কিন্তু আপনাকে সেটা বলতে গেলে এভিডেন্স দিতে হবে। ঠিক আছে, কিসের ভিত্তিতে আপনি বলছেন যে হ্যাঁ কঙ্কালটা এইরকম হলে তার গায়ের কালারটা এরকম হবে, বা অবস্থানটা ওই জায়গায় হলে তার গায়ের কালারটা এরকম, এটা আপনাকে বলতে হবে। সেটা বললে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, তখন আমরা না মানে তারা আর কি, যারা এগুলোর এক্সপার্ট তারা বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে আপনারটা যৌক্তিক বা অযৌক্তিক। কিন্তু আপনি বা আমি যেভাবে বলছি আন্দাজে, অ্যাকচুয়ালি আন্দাজে ওরা এই ছবিগুলো আঁকেনি। এটা হচ্ছে প্রথম কথা। আসিফ ভাইয়ের কথাটাতে ফিরে আসি, কার্বন ডেটিং টেস্টটার কথা যে আসিফ ভাই বলছিলেন আপনাকে, এক ধরনের আপনি আমাকে একটা পাথর দিলেন, পাথরটাতে আমি ধরে নিলাম সালফার আছে, ওইটাতে যে পরিমাণ সালফার আছে, লালু ওস্তাদ ভাই হয়তো আমার চেয়ে আরো ভালো বোঝাতে পারবে ব্যাপারটা। এই সালফার বা যে কোনো পরমাণু, যে কোনো অনুপরমাণু কি করে,
রেডিয়েশন করে, মানে রেডিয়েট করে, তারা যে এই রেডিয়েশন গুলো করে, হাফ লাইফ থাকে, তার একটা হাফ লাইফ থাকে, হাফ লাইফ। হাফ লাইফ বা অর্ধায়ু থাকে, মানে সেই রেডিয়েট গুলো করতে করতে, রেডিয়েশন করতে করতে সে আসলে ক্ষয় হয়ে যায়। এবং এই যে ক্ষয় হওয়ার একটা অর্ধেক যে জীবনকাল আছে, এটাকে বলা হয় অর্ধায়ু। এইটা ক্যালকুলেশন করার নির্দিষ্ট সূত্র আছে, এগুলো ভাই স্কুলে পড়ানো হয়েছিল ভাই, ভুলে গেছি এগুলো, সত্যি কথা, আবার দেখতে হবে, ওগুলো ভুলে গেছি, এখন আর মনে নেই। লালু ওস্তাদ ভাইয়ের মনে আছে কিনা জানি না, আমার মনে নেই ভাই, অনেস্টলি বলছি। তো সেইটা দিয়ে ক্যালকুলেট করতে পারে যে ওকে ফাইন, এখন এইখানে যে পরিমাণ সালফারের পরমাণু আছে এখানে, সেটা কত বছর লেগেছে এই না এইরকম না, ওই যে অবস্থা। কার্বন ডেটিং এই কারণে বলে, আসলে বস্তুত ওই কার্বনেরই কার্বন হাফ নিয়ে বলা লাইফ, হয়। মানে কার্বনের যে আইসোটোপ থাকে, হ্যাঁ, এমনি কার্বনের যে ইয়েটা হলো C12, 12। কিন্তু C14 একটা আইসোটোপ আছে। তো হুম ওই হুম। আইসোটোপটা কার্বনের সঙ্গে থাকে, খুব পরিমাণে কম, বাট বিজ্ঞানীরা ওইটাই বাইর করে ওইটার হাফ লাইফ গণনা করে বস্তুত তাদের জীবনকাল বাইর করে, এবং বার এই করে, জন্য এটার নাম কার্বন এই ডেটিং। জন্য এটার কার্বন নাম ডেটিং কার্বন এই ডেটিং। আমি কারণে। আসলে ডেটিং জিনিসটা বলছিলাম, হ্যাঁ লালু ভাই যেটা বললেন ওইটা হচ্ছে কার্বন ডেটিং, মানে এটাকে কার্বন ডেটিং স্পেসিফিক্যালি বলা হয় কারণ এটা কার্বনের ইয়ে ইউজ করে, কারণ ফসিল গুলো তো ভাই আইসোটোপটা কার্বনই। ইয়ে করে। হ্যাঁ, তাহলে আমরা আসিফ ভাইয়ের কাছে ফিরে যাই। এই এই ডেটিং পদ্ধতিটা, এটা যে আন্দাজি গণকের মতো গুণে বলে দেওয়া, আচ্ছা ঠিক আছে আমার মনে হইতেছে 500 বছর, ভাই আপনারা কয়জন বলেন, 500 বছর 1, 500 বছর 2, 500 বছর 3, ওকে 500 বছর পারফেক্ট, এইরকম করে এটা করে না, সেটা আর কি জাস্ট আপনাকে ধারণাটা দিলাম। আসিফ ভাই একটু কাইন্ডলি প্রসিড করেন। হ্যাঁ, হোসেন ভাই, এতক্ষণ যা আপনাকে বলা হলো সেগুলো কি আপনি বুঝতে পেরেছেন? জি জি, আপনার কথা লাস্ট না, আপনার এই লাস্ট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভাই, ফার্স্ট আপনি টাইম যেটা বলতে চাচ্ছেন একদম সেটা পরে বললেন, আপনি যতটুকু কোশ্চেন। আপনাকে বলা হয়েছে ততটুকু কি বুঝতে পেরেছেন কিনা সেটা আগে বলেন। জি 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 আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের কাছে যে প্রমাণ আদি আছে এবং বিভিন্ন মিউজিয়ামে সেই প্রমাণ আদিগুলা জড়ো করা আছে। আপনি কি ভাই পৃথিবীর কোনো মানে আন্তর্জাতিক মানের কোনো মিউজিয়াম দেখেছেন? নো। যেমন ধরেন ব্রিটেনে সবচেয়ে বিখ্যাত মিউজিয়ামটা আছে, ন্যাশনাল মিউজিয়াম, কখন ন্যাশনাল সায়েন্স মিউজিয়াম। সেইখানে অনেকগুলা ফসিল রাখা আছে। সেটার নাম কি শুনেছেন ভাই কখনো? আমি ইনফ্যাক্ট বাংলাদেশের বাইরেই কখনো যাইনি ভাই, আপনি বিদেশের কথা ভাই ওই বলতেছেন না। মিউজিয়াম গুলো মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই মিউজিয়াম গুলো দেখার জন্য আপনার মানে ইংল্যান্ডে যেতেও হবে না, আপনি ঘরে বসেও দেখতে পারেন ভাই। গুগল করলেই জানি আপনি ভাই, এগুলো দেখতে পারেন। পাওয়া যাবে, ব্যাপার না। ঠিক হ্যাঁ আছে, ভাই, জাস্ট আপনি আমি তাহলে এই যে আমি যেই তথ্য প্রমাণগুলো পাওয়া গেছে সেই তথ্য প্রমাণগুলো পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশ করছে যে মানুষের একটা বিবর্তন ঘটেছে এবং সমস্ত প্রাণীরই একটা বিবর্তন ঘটেছে। এখন এই জিনিস, এই তথ্য প্রমাণগুলো এইটাই দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছে। এখন আপনার কাছে যদি এইরকম কোনো এভিডেন্স থাকে, এরকম কোনো প্রমাণ থাকে যে আদম হাওয়া বা মানে কি যেন মনু, হিন্দুদের ভিতরে আছে মনু, আর আর কি যেন বাদ একটা দেন, দেবী আছে। আবহাওয়া বাদ দেন, আবহাওয়া বাদ দেন, আমি আবহাওয়া নিয়ে আলোচনা করতে পারছি না, না, আবহাওয়া বাদ দেন। আপনাকে যেটা বলছি সেটা আ- শুনে নেন, আমি শুনে নেন, শুনে নেন ভাই, শুনে নেন কথা। হ্যাঁ, আপনার কাছে যদি এরকম জি। কোনো এভিডেন্স থাকে যে না আদম হাওয়া হচ্ছে প্রথম মানবী, এরকম কোনো এভিডেন্স থাকলে আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি তাহলে বিজ্ঞানীদের কাছে গিয়ে জিনিসটা প্রমাণটা দেন। তাহলে বিজ্ঞানের সমস্ত বইপত্র থেকে বিবর্তন তত্ত্ব উঠাই দিয়ে কালকে থেকে আদম হাওয়ার কেচ্ছা পড়ানো শুরু হবে। আমি তো আদমহার কিছু বলতেছি না ভাই, আচ্ছা যেটা ভাই, আমার আগে আপনার আদমহার। প্রশ্নটা এখন করেন, আপনার প্রশ্নটা এখন পরিষ্কার ভাবে করেন। আমার কথা হচ্ছে আপনারা আপনারা কয়েকটা আহ, ছবি দিলেন, যেখানে দেখালেন যে এভাবে আসছে। ফার্স্ট একটা সময় এক প্রাণ উদ্ভব ঘটছে নাকি, প্রথমে যে একটা উদ্ভব ঘটছে যেভাবে হোক, আপনারা মনে করেন প্রাকৃতিক ভাবে ঘটছে, আপনাদের কথাই মানলাম প্রাকৃতিক ভাবে ঘটছে একটা প্রাণ উদ্ভব, সেটা মানুষ ছিল না, সেটা অন্য কোনো প্রজাতি ছিল। পরবর্তীতে বিবর্তনের মাধ্যমে মানুষের বিজ্ঞান প্রমাণ করতেছে, রাইট? হুম হুম। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ, তারপরে কি? প্রথমে একটা মানুষ সৃষ্টি হয়, তাহলে প্রথমে প্রাণের উদ্ভবটা যেভাবে হলো, হ্যাঁ, পরবর্তীতে কালে এখন কেন সেই প্রাণের উদ্ভব ঘটতেছে না? আচ্ছা, রাইট এখন রাইট, তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক লাগতেছে আছে একটা ঠিক আছে। প্রাণের হ্যাঁ, একবার ধরেন ঘটতেছে না, আমরা দেখতেছি না, এর দ্বারা আপনি কি সিদ্ধান্তে যাচ্ছেন সেটা আমরা জানতে চাই। না, আচ্ছা, ওই তো ঘটতেছে না, আমার এটা প্রমাণ দেখুন আমরা এইটা, করতে পারলাম না, তাহলে আপনি এখন কি সিদ্ধান্ত দিতে যাচ্ছেন? মানে আপনার সিদ্ধান্ত কি, মানে এদি আপনি কি বুঝাতে চাচ্ছেন? না, এটা যে আমি স্টেপ বাই স্টেপ আসতেছি কোথায়।
তারপরে কি হলো আরে প্রথমে ভাই, আপনার স্টেপ বাই স্টেপ বুঝাতে গেলে কথাটা বলেন যে আমি কথাটা প্রশ্ন করতে পারতেছি না, আবার আপনাকে যখন না প্রশ্ন করার সুযোগ দেওয়া হলো আপনি তখন আর কিন্তু উত্তর দেন না। এটা তো হলো না। আমি উত্তর দিই না, কি বলেন আপনি ভাই? আমি তো আচ্ছা বললাম আপনি ধরেন আপনি যেটা আমরা আমরা নিত্য নৈমিত্তিক আমরা আমার জীবজন্তু দেখতেছি না, এটা ফালতু আমার কথা। নিত্য নৈমিত্তিক দেখতেছি, যে করোনা ভাইরাসের উদাহরণই ধরি। এই করোনা হুম, ভাইরাসটা কিন্তু 2002 সালে যখন সার্স ভাইরাস হিসেবে ছিল, এই করোনাই কিন্তু তখন এ কিন্তু ভিন্ন রূপে ছিল। পরবর্তীতে এর ভিতরে এই যে ওই এর মধ্যে যে আরএনএ যে সিকুয়েন্স আছে, এখানে চেঞ্জ হয়ে 2012 হ্যাঁ, সালে এটা কিন্তু মার্স ভাইরাস হিসাবে মধ্যপ্রাচ্যে হয়েছে আক্রমণ শুরু করে। এটা কি হ্যাঁ, চেঞ্জ হয়েছে নাকি হ্যাঁ হয়েছে। করা এই যে হয়েছে? আপনি পত্র পত্রিকায় এটাও দেখেন কিন্তু নাই যে করতে পারে। 370 এটা বারের যেটা মতো বলছে, চেঞ্জ হয়ে গেছে। এই যে এটা কি পত্র প্রাকৃতিকভাবে হয়েছে পত্রিকায় নাকি বলছে মানুষ না যে শুরু করে, এটাও 370 কিন্তু বার। বিতর্কের ব্যাপার। আপনি কিন্তু ঠিক এখন আর আছে, কথা শুনছেন না। এইবার কিন্তু আপনি আপনার মানে নিজস্ব তথ্য দিচ্ছেন, আর আমি আপনাকে বলছি যে এই কোভিড-19 রোগের যে ভাইরাসটা আছে, যেটাকে আমরা বলি করোনা ভাইরাস, আপনি কিছুদিন আগেও পত্র পত্রিকায় ব্যাপকভাবে এটা লেখালেখি হয়েছিল যে এটা 370 বার অলরেডি এর যে ইএসএন আর এন এস এন রাইবোনিউক্লিক অ্যাসিড, নর্মালি অন্যান্য কোষের মধ্যে আসলে ডিএনএ, যেটা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড থাকে, সেটা চেঞ্জ হ্যাঁ, হয়, কিন্তু এটার মধ্যে কোনো ডিএনএ নেই, এটার মধ্যে আছে আরএনএ। অর্থাৎ এই হ্যাঁ, ভাইরাসটা আরএনএ বেসড। তো এইটা অলরেডি শুরু থেকেই পর্যন্ত, অর্থাৎ 2002 সাল থেকেই পর্যন্ত 370 বারেরও বেশি এটা চেঞ্জ হয়ে নতুন নতুন আকারে পরিবর্তিত হয়ে গেছে। অর্থাৎ এটাই প্রমাণ করে যে বিবর্তন বা সত্য। এখন আপনি হয়তো বলবেন যে অন্যান্য ক্ষেত্রে হয় না। হয় না কেন? এটার কারণ হচ্ছে যে এই ভাইরাস অতি সরল একটা জীব। এই কারণে এর মধ্যে যে আরএনএ যে সিকোয়েন্সের চেঞ্জটা খুব দ্রুত হয়। কিন্তু আপনি আমি আমাদের শরীরের মধ্যে ট্রিলিয়নস অফ কোষ আছে। এই ট্রিলিয়নস অফ কোষের মধ্যে সামগ্রিকভাবে কোনো চেঞ্জ হতে গেলে লক্ষ লক্ষ বছর লাগবে। এটা হাজার হাজার বছরেও কামে দিবে না, লক্ষ লক্ষ বছর লাগবে। এখন আপনি যদি মনে করেন 1 লক্ষ বছর পর্যন্ত আপনি যদি বেঁচে থাকেন, তাহলে হয়তো আজকের মানুষগুলোকে ঠিক আজকের মানুষ হিসেবে আপনি দেখতে পারবেন না। তো এখন আপনাকে সেই পরিমাণ বেঁচে থাকতে হবে। এখন আপনি কি মানে বুঝতে পারছেন? আসলে আপনি যে প্রশ্ন করেছিলেন তার এবার উত্তর। আপনার প্রশ্ন, হ্যাঁ আপনার কথাটা বুঝতে ভাই পারছি। আপনি যেটা ভাই বললেন, ভাই হ্যাঁ মোহসেন হ্যাঁ ভাই, আপনি যে জায়গাটাতে জি, ভুল জি, করতেছেন বারবার, যে প্রথম মানুষ বা প্রথম প্রাণী, ভাই প্রথম জি, প্রাণী একটা আলাদা প্রাণী বা একটা আলাদা মানুষ বলে আসলে কিছু নাই। এটা হচ্ছে একটা একটা প্রাণী, কিছু একটা প্রাণী প্রাণী, উদ্ভব কিছু প্রাণী, ঠিক আছে? ঠিক আছে। আপনাকে আমরা এই মাঝখানে একটা ভিডিও দেখে নিতে পারি, বিবর্তন তত্ত্বের উপর একটা চমৎকার ভিডিও দেখে নিতে পারি। আপনি ভাই একটু দেখেন এটা, আমি ঠিক আছে? আমি অবশ্যই আমি ওই জীববিজ্ঞানবাদের উপর অনেক ভিডিও দেখেছি, আমি আপনি না দেখতে হতো। না ভাই, ভিডিও অনেক না দেখলেও হতো, অনেক ভিডিও আমার দেখা। টাইম ওয়েস্ট করছে আর কি।
হ্যাঁ, এম হোসেন ভাই, এই যে যেই অ্যানিমেশনটা দেখালাম শুনতে আপনাকে, পাচ্ছেন? সেই জিনিসটার প্রত্যেকটা স্টেপ বিজ্ঞানীরা গবেষণা হ্যালো? করে যে তথ্যপাত্র পেয়েছেন তার উপরে নির্ভর করে এই জিনিসটা বানানো হয়েছে। এখন আমরা কি ভাই প্রমাণের উপর আস্থা রাখবো নাকি হ্যালো? বিশ্বাস করবো? শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, আসলে শোনা যাচ্ছে, বলেন বলেন। প্রেম হ্যালো? বিরোধী কবি ভাই, একটু অপেক্ষা করুন। নাকি এম হোসেন ভাই বলছেন হ্যালো? শোনা যাচ্ছে না? এম হোসেন ভাই শোনা যাচ্ছে, একটু শুনুন। আসিফ ভাই কিছু একটা বলছে, একটু শুনুন দয়া করে। সে লোক শোনে না এখন মনে হ্যালো? হয়। শোনা যাচ্ছে আমাকে? আমি তো হ্যাঁ, কাউকে শুনছি যাচ্ছে না আসলে। যাচ্ছে। হ্যাঁ, আমরা তো যাচ্ছে। আপনি কি শুনছি। শুনছেন? শোনে না, শোনে না। হ্যালো? আচ্ছা নাহিদ আপু, তাহলে ওনাকে বিদায় করে দেন। আমি উনি আসলে ওনার শুনতে পাচ্ছি না। আমি কি লিভ নিয়ে আবার আমি লিভ নিয়ে আবার আমাদের আসতেছি। সাথে একজন আসলে কথা শোনা যাচ্ছে না। মাওলানা সাহেব আছেন, উনি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন, হ্যাঁ ওনার হ্যাঁ, সাথে মাওলানা